দর্শক, আজ 27শে মে 2026। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আজ আমরা কি দেখতে চলেছি। প্রথমত, ওমান সাগরে বিদেশি অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ হামলা এবং ইরানের আকাশসীমায় ঢোকা আমেরিকার F-35 ফাইটার জেটকে তাড়িয়ে দেওয়ার একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ইরানের কাছে পরমাণু অস্ত্র নিয়ে এমন একটা অসম্ভব শর্ত দেয়া হয়েছে যার কাউন্টারে সরাসরি মাঠে নেমেছে এবার চীন। তৃতীয়ত, আব্রাহাম অ্যাকর্ডের নামে আমেরিকার পাতা ফাঁদে পা দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব, কাতার এবং পাকিস্তান, যা পশ্চিমাদের জন্য একটা বিশাল বড় চাপের আঘাত। এবং সবশেষে, রাশিয়ার ভিতরে ইউক্রেনের হামলার জবাবে পুতিন যে বিশাল পরিসরে সিক্রেট মোবিলাইজেশন শুরু করেছেন তা কিভাবে যুদ্ধের মোড় ঘোরাবে। তো চলুন কোনো রাগঢাক না রেখে সরাসরি আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণে প্রবেশ করা যাক। দেখুন দর্শক, ওমানের রাজধানী মাস্কাটের কাছে সাগরে একটা বিদেশি অয়েল ট্যাঙ্কারে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তা আমি বলবো শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ব্রিটেনের ম্যারিটাইম এজেন্সি UKMTO একে সরাসরি অ্যাটাক হিসাবে ঘোষণা করেছে। জাহাজের এমন একটা অংশে এই ব্লাস্ট করা হয়েছে যাতে তেল লিক করতে শুরু করেছে। এখন আসল ব্যাপারটা হলো, এই হামলাটা এমন একটা টাইমিংয়ে হলো যা ঠিক কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালীর কাছে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের একটা খবর আমরা পেয়েছি, যেখানে 4 জন ইরানি সৈন্য নিহত হওয়ার দাবিও করা হয়েছে। বলা হচ্ছে মার্কিন ফোর্স ইরানি নৌকার পাশাপাশি তাদের কিছু মিলিটারি পজিশনেও টার্গেট করেছিল। তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, কাগজে কলমে যে সিজফায়ারের কথা পশ্চিমীরা প্রচার করছে, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। মিডল ইস্ট আবারও একটা বড় ধরনের যুদ্ধের একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছে। এই সংঘাতের রেশ কাটতে না কাটতেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC একটি অত্যন্ত কড়া বিবৃতি দিয়ে জানিয়েছে যে পারস্য উপসাগরের উপর দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি MQ-9 ড্রোনকে তারা গুলি করে নামিয়েছে এবং আরেকটি ড্রোন এবং F-35 ফাইটার জেটকেও তারা তাড়িয়ে দিতে বাধ্য করেছে। এখানে একটা জিনিস খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে দর্শক, IRGC কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আমেরিকা যদি সিজফায়ারের কোনো শর্ত ভাঙে তবে ইরানের জবাব হবে তাৎক্ষণিক এবং নিশ্চিত। এই চরম উত্তেজনার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছিল 25-26 মের রাতে, যখন আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কিছু মিলিটারি এবং র্যাডার সাইটে হামলা চালিয়েছিল। আমেরিকা বলছে তারা নিজেদের সুরক্ষার জন্য এই স্ট্রাইক করেছে, কিন্তু ইরান প্রমাণ করে দিল যে তাদের এয়ার ডিফেন্স এখন শুধু অ্যালার্টেই নয়, বরং তারা আমেরিকান ফাইটার জেটকেও ব্যাকআউট করতে বাধ্য করার ক্ষমতা রাখে। যারা ভেবেছিলেন এই অঞ্চলে শান্তি চলে এসেছে তাদের জন্য এটা একটা বিরাট বড় রিয়ালিটি চেক। একদিকে আমেরিকা এবং ইরানের এই চরম উত্তেজনার মধ্যেই এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা শর্ত ছুড়ে দিয়েছেন যা জিওপলিটিক্যালি পুরোপুরি অবাস্তব। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের কাছে থাকা এনরিচ ইউরেনিয়াম বা যাকে তিনি নিউক্লিয়ার ডাস্ট বলছেন তার পুরো স্টক অবিলম্বে আমেরিকার হাতে তুলে দিতে হবে, অথবা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা আছে তার উপস্থিতিতে তা সম্পূর্ণ ধ্বংস করতে হবে। দর্শক, একটু প্র্যাকটিক্যালি ভাবুন, কোনো সার্বভৌম রাষ্ট্র, বিশেষ করে ইরানের মতো একটি দেশ যারা পশ্চিমা স্যাংশনের পাহাড় ডিঙিয়ে এসেছে, পাহাড় ডিঙিয়ে নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রাম দাঁড় করিয়েছে, তারা কি চাইলেই নিজেদের সবচেয়ে বড় শক্তির জায়গাটা আমেরিকার হাতে তুলে দিতে পারবে বা দেবে? ট্রাম্প হয়তো 440 কিলোগ্রাম হাইলি এনরিচ ইউরেনিয়ামের কথা বলছেন, কিন্তু ইরানি অফিসিয়ালরা এই আবদারকে পাত্তাই দেয়নি।
তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের সিজফায়ার আগে শুরু হতে হবে, তারপর অন্য কোনো কথা আবার শুরু হবে। দর্শক, ইরান খুব ভালো করেই জানে একবার যদি তারা তাদের এই নিউক্লিয়ার কার্ড হাতছাড়া করে তবে পশ্চিমা শক্তিগুলো তাদের লিবিয়া বা ইরাকের মতো দশায় ফেলতে এক মুহূর্তও ভাববে না। আর ঠিক এই জায়গাতেই দাবার বোর্ডে এন্ট্রি নিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ স্পষ্টভাবে জানিয়েছেন যে বেইজিং ইরানের নিউক্লিয়ার ইস্যুর রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। চীন সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে যে ইরানের নিউক্লিয়ার ফাইল সমাধানের ক্ষেত্রে আমেরিকার উচিত আরও বেশি সততা এবং আন্তরিকতা দেখানো। দর্শক, এর মানে বুঝতে পারছেন? চীন আসলে ইনডাইরেক্টলি আমেরিকাকে বলছে যে তোমরা বেইমানি করছো। মধ্যপ্রাচ্যে আমেরিকার হেজিমনি বা একচ্ছত্র আধিপত্যকে ব্যালেন্স করার জন্য চীন যে এখন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে একটা বিশাল কূটনৈতিক ঢাল তৈরি করছে, এটা তারই একটা পরিষ্কার বার্তা। এর পাশাপাশি ইরান এখন আর শুধু ডিফেন্সিভ মুডে নেই, তারা পুরোপুরি অফেন্সিভ ডক্ট্রিনে চলে গেছে। আল জাজিরাকে দেওয়া এক ইন্টারভিউতে ইরানি ফৌজের সিনিয়র স্পোকম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফয়জেল শেকারচি অত্যন্ত ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন ইরানের টার্গেট ব্যাংক পুরোপুরি আপডেট করা হয়েছে এবং তারা নতুন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি পরিষ্কার একটা রেড লাইন ড্র করে দিয়েছেন যে আমেরিকা বা ইসরায়েল যদি নতুন করে হামলা করে তবে এবার ইরানের জবাব শুধু মিডল ইস্টের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা রিজিওনাল বর্ডার পার হয়ে অনেক দূর পর্যন্ত যাবে। মানে আমেরিকার যেসব বেস বা তাদের মিত্রদের যেসব স্থাপনা এই অঞ্চলে বা এর বাইরে আছে সবাই এখন ইরানের মিসাইল রেঞ্জের আওতায়। আর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল থ্রেট তিনি দিয়েছেন তেলের বাজার নিয়ে। শেকারচি বলেছেন নতুন যুদ্ধে যদি ইরানকে তেল এক্সপোর্ট করতে বাধা দেওয়া হয় তবে এই পুরো অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরের দুনিয়ায় যেতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই সরাসরি হুমকির ইম্প্যাক্ট কতটা ভয়াবহ তা হয়তো আপনারা 26শে মের গ্লোবাল মার্কেটের দিকে তাকালেই বুঝবেন। 26শে মে যখন পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইসরায়েলি হামলাগুলো হলো তার পরপরই ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম এক লাফিয়ে 2% বেশি লাফিয়ে বেড়েছে। গ্লোবাল ট্রেড এবং তেলের সাপ্লাই চেনকে জিম্মি করে ইরান আসলে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের ইকোনমিতে হাত দাও আমরা পুরো বিশ্বের ইকোনমিকে ধ্বংসের মুখে ঠেলে দেব। দেখুন, পশ্চিমা দেশগুলো এমনিতেই মুদ্রাস্ফীতি নিয়ে হিমশিম খাচ্ছে, তার উপর তেলের এই দাম বৃদ্ধি তাদের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার আসুন আমেরিকার মিডল ইস্ট পলিসির সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতার দিকে নজর দিই। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ফিলিস্তিনের ইস্যুটাকে পুরোপুরি বাইপাস করে দিতে, বাইপাস করে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করবেন। কিন্তু সৌদি আরব ট্রাম্পের এই মিডল ইস্ট প্ল্যানকে একেবারে সোজাসাপটা রিজেক্ট করে দিয়েছে। সৌদি আরব পরিষ্কার ঘোষণা দিয়েছে, ভালো করে শুনবেন, যে যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য এমন কোনো রাস্তা তৈরি হচ্ছে না যা কখনো বদলানো যাবে না, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো নর্মালাইজেশন বা স্বাভাবিকরণের প্রশ্নই ওঠে না। দর্শক, সৌদি আরব খুব ভালো করেই জানে যে মুসলিম বিশ্বের লিডারশিপ ধরে রাখতে হলে স্বাধীন ফিলিস্তিনের ইস্যুটাকে তারা কিছুতেই ইগনোর করতে পারবে না। গাজার যুদ্ধ এবং ব্যাপক রক্তপাতের পর মুসলিম উম্মার মধ্যে যে চরম ক্ষোভ বিরাজ করছে তাতে সৌদি আরবের এই স্ট্যান্ড নেওয়া ছাড়া উপায়ও ছিল না। আর শুধু সৌদি আরব নয়, কাতার এবং পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পের এই প্ল্যানকে
রীতিমতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। কাতার সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া ইসরায়েলের সাথে কোনো চুক্তির রাস্তায় তারা হাঁটবে না। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ আরও কড়া ভাষায় বলেছেন যে যাদের কথার একদিনেরও কোনো ভরসা নেই তাদের সাথে একই টেবিলে বসা পাকিস্তানের নীতি ও আদর্শের পরিপন্থী। তিনি এটাও স্পষ্ট করেছেন যে ইরানের সাথে আলোচনার বিষয়টাকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে মিলিয়ে মিশিয়ে একটা প্যাকেজ ডিল বানানোর যে চেষ্টা করছে আমেরিকা, তা পাকিস্তান কোনোভাবেই মানবে না। একটু খেয়াল করুন, কাতার হলো গ্লোবাল গ্যাস পাওয়ার এবং ডিপ্লোম্যাসির অন্যতম বড় কেন্দ্র, আর পাকিস্তান হলো পরমাণু অস্ত্রধারী বিশাল মুসলিম জনসংখ্যার একটা দেশ। এই দেশগুলো যখন প্রকাশ্যে আমেরিকার এই সাজানো নকশাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তখন এটা বুঝতে আর বাকি থাকে না যে পশ্চিমীরা মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ কতটা দ্রুত হারিয়ে ফেলছে। এখন সবশেষে আমরা ইউরোপের থিয়েটারে নজর দেব, যেখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখন পুরোপুরি স্ট্র্যাটেজিক রূপ নিয়েছে। ইউক্রেন এখন আর শুধু বর্ডার বা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে না, তারা রাশিয়ার একেবারে ভিতরের সাপ্লাই চেন এবং ইকোনমিক ব্যাকবোন ভেঙে দেওয়ার নীতি গ্রহণ করেছে। জায়গার নামগুলো শুনুন: ডোনেটস্ক, জাপেরিজিয়া, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনে ইউক্রেন হামলা চালিয়েছে, যেখান থেকে রাশিয়ান ফৌজের লজিস্টিক এবং জ্বালানি এই সমস্ত জিনিসগুলো সাপ্লাই হয়। এর আগে আপনার গত 21শে মে ইউক্রেন রাশিয়ার অয়েল রিফাইনারিতেও ব্যাপক হামলা চালিয়েছিল, যা রাশিয়ার তেল উৎপাদনের উপর একটা বড় প্রভাব ফেলেছে। এর পাশাপাশি লুহানস্কে রাশিয়ার এয়ার ডিফেন্সের একটা অন্যতম মূল র্যাডার সিস্টেমকেও টার্গেট করা হয়েছে। ইউক্রেনের এই যে ডিপ স্ট্রাইকগুলো, এর আসল উদ্দেশ্য হলো রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার যে রসদ সেটা আটকে দেওয়া। কিন্তু আপনারা যদি ভাবেন যে এর ফলে ভ্লাদিমির পুতিন ব্যাকফুটে চলে গেছেন, তাহলে চরম ভুল করবেন। বরং এর জবাবে রাশিয়া এখন ভিতরে ভিতরে বিশাল একটা মোবিলাইজেশনের প্রস্তুতি নিচ্ছে। সাধারণ ডেটা আপডেট বা রেকর্ড ভেরিফিকেশনের নাম করে রাশিয়ান সরকার আসলে তরুণদের হাতে এমন সব কাগজপত্র ধরিয়ে দিচ্ছে যেখানে পরিষ্কার বলা আছে যে মোবিলাইজেশন ঘোষণা হলে কবে, কোথায় এবং কি কি জিনিসপত্র নিয়ে রিপোর্ট করতে হবে। রিক্রুটমেন্ট সেন্টারের লোকেরাও আভাস দিচ্ছে যে এটা আসলে জেনারেল কোনো মোবিলাইজেশনের প্রাথমিক ধাপ। এর আগে যখন লিমিটেড মোবিলাইজেশন হয়েছিল তখন অনেক রাশিয়ান দেশ ছেড়েছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পুতিন এই বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করার মাধ্যমে দুটো মেসেজ দিচ্ছেন: হয় তিনি এই যুদ্ধকে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত করবে, নতবা তিনি এমন একটা বিশাল ফোর্সের সমাবেশ ঘটাচ্ছেন যা দিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের ফ্রন্ট লাইনে চূড়ান্ত এবং বিধ্বংসী কোনো আঘাত আনা হবে। পশ্চিমীরা ভেবেছিল যে স্যাংশন দিয়ে রাশিয়ার অর্থনীতি এবং সামরিক শক্তি এগুলোকে পঙ্গু করে দেবে, কিন্তু বাস্তবে রাশিয়া তাদের পুরো সমাজ এবং অর্থনীতিকে একটা ওয়ার মেশিনে পরিণত করে ফেলেছে, যা পশ্চিমা স্ট্র্যাটেজিস্টদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন দর্শক, আজকের এই পুরো জিওপলিটিক্যাল ক্যানভাসটা দেখলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে যে পশ্চিমা শক্তিগুলোর যে গ্লোবাল ডমিনেন্স ছিল তা এখন সব দিক থেকেই চ্যালেঞ্জের মুখে। মধ্যপ্রাচ্যে ইরান তাদের নাকের ডগায় ফাইটার জেট তাড়াচ্ছে, আরব এবং মুসলিম দেশগুলো তাদের কূটনীতিকে প্রত্যাখ্যান করছে, আর অন্যদিকে রাশিয়া নিজেদের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলছে। বিশ্ব এখন আর একমেরু কেন্দ্রিক নেই, একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা অত্যন্ত শক্তভাবে নিজের জায়গা করে নিচ্ছে। এখন আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং পশ্চিমা পরাশক্তিগুলোর এই ক্রমাগত ব্যাকফুটে চলে যাওয়া নিয়ে আপনার নিজস্ব মতামত কী তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই।
খুব দ্রুত দেখা হবে নতুন কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।